পুলিশ ফাইল। ये लड़की कौन है रे तू? कहाँ से आई? अरे तुझसे ही पूछ रहा हूँ। तेरा नाम क्या है? সাবানা। साबाना? तो इतने सुबह सुबह कहाँ से आई तू? আমাকে ওরা আটকে রেখেছিল। আটকে রেখেছিল? কারা আটকে রেখেছিল? ওরা খুব খারাপ লোক আমার সঙ্গে। अच्छा अच्छा, तू रो मत। उतर। তোর উমর কিতনা রে? আরে তোর বয়স কত? 16 দিখে তো 20-22 মনে হচ্ছে। খের তোর বাড়ি কোথায়? উল্টো ডাঙ্গা। আচ্ছা তুই রো মত একদম কাঁদিস না। তুই এক কাজ কর বুঝলি, তুই এখান থেকে একদম সোজা চলে যাবি। সোজা গিয়ে যে মোড় পাবি ওখান থেকে ডান দিকে একটু ঘুরেই দেখবি থানার আছে। ওই থানায় গিয়ে পুলিশকে গিয়ে সব বল, ওরাই তোকে বাড়ি পৌঁছে দেবে বুঝলি। যা। আরে হা করে দাঁড়িয়ে রইলি কেন? যা। এই একদম দিল কান ভালো না। তুই একটা একা লড়কি আছিস বুঝলি। একদম যা। সোজা যাবি, সোজা গিয়ে ডান দিকে ঘুরেই দেখবি থানা। যা। আরে যা, সোজা গিয়ে একদম ডান দিকে যাবি, ডান দিকে একদম, ঠিক আছে? ডাইনে मतलब ডান দিকে হ্যাঁ। রাতের অন্ধকারে পালিয়ে আসা এক ভয়ার্ত আতঙ্কিত মেয়েটি কে? কি তার পরিচয়? কেন সে পালিয়েছিল? কেন সে দুদিন ধরে লুকিয়েছিল একটা লরির পিছনে? সে কি লরির চালকের কথা মতো গিয়েছিল থানায় অভিযোগ জানাতে, নাকি তাকে পড়তে হয়েছিল আরো কোনো বড় বিপদের মুখে? আসুন দেখে নিই আজকের পুলিশ ফাইলসে। আব্দুল। হ্যাঁ আপা বলো। শোন, মমতাজ যে কথাগুলো বললো সেগুলো যদি সত্যি হয় তাহলে তুই একবার মমতাজকে নিয়ে থানায় গিয়ে সব বল। কিরে ভাই, চুপ করে আছিস কেন? মেয়েটা কোথায় আছে, কি করছে? কেঁদো না আপা, কেঁদো না। আসলে এসব ঘটনা থানায় গিয়ে বললে পাড়ায় জানাজানি হতে কি আর কিছু বাকি থাকবে? তাই বলে তুই হাত গুটিয়ে এভাবে বসে থাকবি? আমার মেয়েটার উপর দিয়ে যে কি
আচ্ছা ঠিক আছে, আজ বরং দোকান বন্ধ করে ফেরার সময় আমি একবার থানায় যাব। ঠিক আছে। শাবানা, এই শাবানা কি হয়েছে? আস্তে 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 বস বস শাবানা, বস। শাবানা, শাবানা তুই কোথায় ছিলিস এই 4 মাস? হ্যাঁ শাবানা, তুই তুই কোথায় গিয়েছিলি? বল না, তুই তো মসলন্দপুরে তোর আম্মের কাছেও যাসনি। বল শাবানা, তুই তুই কোথায় গিয়েছিলি? কি সব তো শুনলি ভাই, এখন কি করবি? এত শয়তানো, মুখে মিষ্টি আর তলায় তলায় এত নোংরামি। তবা তবা, ইবলিশের বাচ্চা একটা। একবার ওকে হাতের সামনে পেলে না। ভাই মাথা ঠান্ডা কর, এটা মাথা গরম করার সময় নয়। আমি বলি কি, তুই বরং শাবানাকে নিয়ে এক্ষুনি থানায় যা। হ্যাঁ ঠিক বলেছ, এতদিন শুধু মান সম্মানের ভয়ে থানায় যাইনি, কিন্তু আমার আরো আগে থানায় যাওয়া উচিত ছিল। তাহলে হয়তো শাবানা, আমার আমার মাফ করে দে শাবানা, আমায় মাফ করে দে। যা ভাই যা, আর দেরি করিস না, এক্ষুনি থানায় যা। হ্যাঁ শাবানা, চল চল। যা বেটি, তুই তুই বাবার সঙ্গে থানায় গিয়ে সব কথা খুলে বল। আমি তো আছি তোর সঙ্গে, কোনো ভয় নেই। তোর সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, তাকে উচিত শিক্ষা দিতেই হবে। কি হয় আপনার? স্যার, ও আমার ভাগ্নি। কি নাম? শাবানা। বাবা মা কোথায়? ওর মা মানে আমার বোন আয়েশার তালাক হয়ে গেছে। আয়েশা আবার নিকা করে মসলনপুর চলে গেছে, আর শাবানা উল্টোডাঙ্গাতেই আমাদের সঙ্গে থাকে। আপনি কি করেন? আমার চপ্পলের ব্যবসা আছে স্যার। আর সাথে ওর কোনো যোগাযোগ নেই? আছে ম্যাডাম, শাবানা তো মাঝের মধ্যেই মসলনপুরে গিয়ে থাকতো, কিন্তু মানুষ হচ্ছিল আমাদের কাছেই, মানে আমি আর আমার বড় দিদির কাছে। পড়াশোনা করতে? হ্যাঁ স্যার, বাড়ির কাছেই একটা স্কুলে পড়তো, 9-এ উঠেছিল, কিন্তু কিন্তু কি আমলেন কেন বলুন? কিন্তু 2019-এ করোনার চক্করে সব কেমন যেন উলট পালট হয়ে গেল। আর তাছাড়া নিজের ভাগ্নি বলে বলছি না, ওই সময় থেকে শাবানা একটু বাড়াবাড়ি করেছিল। বাড়াবাড়ি মানে? হ্যাঁ স্যার, বাড়াবাড়ি মানে খারাপ কিছু না। আসলে শাবানাকে দেখতে অনেক বড় লাগলেও মাত্র 16 বছর বয়স স্যার, ছোট বাচ্চা মেয়ে। একদিন ওর স্কুল টিচার বাড়িতে ফোন করেন। হ্যালো, আপনি ফিরোজা বানু বলছেন? হ্যাঁ জানাব বলছি। আপনি কে বলছেন? আচ্ছা, সাবানা আপনার বোনের মেয়ে তো? হ্যাঁ, আমার বোনের মেয়ে। কেন, কি হয়েছে? আমি সাবানার ক্লাস টিচার অজয় শর্মা বলছি। ও আচ্ছা আচ্ছা স্যার, বলুন। বলছি, সাবানা কি অসুস্থ? সাবানা? না তো, ওর শরীর তো ঠিকই আছে। তাহলে সাবানা আজ বেশ কিছুদিন হলো স্কুলে আসছে না কেন? এসব আপনি কি বলছেন স্যার? সাবানা তো প্রতিদিন স্কুলে যাচ্ছে বলে ঘর থেকে বই খাতা নিয়ে সব বেরোয়। সাবানা আজ 2-3 মাস হলো স্কুলেই আসছে না। আপনারা একটু ভালো করে খোঁজ খবর নিন, ও স্কুলের নাম করে কোথায় যাচ্ছে, কি করছে। ও কিন্তু স্কুলে আসছে না। ইয়া আল্লাহ, স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে কোথায় যায় তাহলে মেয়েটা? ভিকটিম গার্ল বা মানে উল্টোডাঙ্গা থানার আন্ডারেই থাকতো। ও একটা ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়তো। তা আপাতত 8 পর্যন্ত পড়ে 2019-এর মিডিল অফ দ্য 19 ও স্কুলে যেত না। সেই হিসেবে ওদের গার্জেনকে স্কুল থেকে ফোনও করা হয়েছিল। যেহেতু ক্লাস 8-এর পর থেকে সেশনটা ভালো শুরু হয়, 9-10 তো এখন পরীক্ষা হয়, স্কুলে আসছে না, কিন্তু তোর লাইফটা নষ্ট হয়ে যাবে। কিরে, চুপ করে আছিস কেন? স্কুলে
স্কুলের নাম করে তুই কোথায় গিয়েছিলি বল? শাবানা বল, স্কুলে না গিয়ে কোথায় যাস তুই? ওভাবে হবে না ভাই, ওকে ধরে দু ঘা দে। এতটুকু মেয়ে, তার পেটে পেটে এত। এই তুই কি ভেবেছিলি? হ্যাঁ, তুই স্কুলের নাম করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যা খুশি করবি, আমরা কিচ্ছু জানতে পারবো না। এই বল বলছি। আব্বা কি করছোটা কি? ছাড়ো শাবানা, ভয় পাস না, সত্যি কথা বল, স্কুলে না গিয়ে কোথায় যাস তুই? এই চল চল। এই তুই এত দেরি করলি কেন রে? কোথায় দেরি? এই নিয়ে তোরা দুজন আবার ঝগড়া শুরু করিস না তো, তাহলে কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাবে। চ চল। কি বললি তুই? তোর পড়াশোনা ভালো লাগে না, তাই তুই স্কুল ফাঁকি দিয়ে ওই মেয়েগুলোর সঙ্গে এদিকে ওদিকে ঘুরে বেড়াস? শুনলি ভাই? শাবানা, তুই এখন ছোট, তোর বন্ধুরাও, তোরা যেভাবে কলকাতার রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াস, কখন কি বিপদ হবে কে জানে বল। আচ্ছা শোন, তোর ঘুরতে যেতে ইচ্ছা হয় তুই আমাকে বলবি, আমি ছুটি নিয়ে তোকে ঘোরাতে নিয়ে যাব, কেমন? দেখ, তোর আম্মি জান এসব শুনলে কি ভাববে বলতো? এটাই ভাববে যে আমরা তোর খেয়াল রাখি না। আর তাছাড়া তুই যে স্কুলে না গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, এটা ক্ষতিকার হচ্ছে তোরই তো। কেন শুনলি না? ওর পড়াশোনা করতে ভালো লাগে না। শাবানা, তা বললে কি চলবে? লেখাপড়া তো শিখতেই হবে, লেখাপড়া না শিখলে কি করে চলবে? কি রে, আর করবি এরম? ভালো। তারপর ওর খালার কাছে খুব বকাঝকাকে ও আবার ঠিক করে যে পড়াশোনা শুরু করবে। এরই মধ্যে করোনা শুরু হয়ে যায় স্যার। যাই হোক, একদিন শাবানা স্কুলে গেল ওর স্যারেদের সাথে কথা বলতে, তখন বাড়ির লোকরা বকাবকি করার পর ও 2020 ফার্স্টের দিকে আর কি, ওই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ ও একবার স্কুলে যায় এবং সবাইকে বলে, গার্জেনকে বলে আমি আবার পড়বো, এই হিসাবে স্কুলে যায়। যেহেতু লকডাউন পিরিয়ড ছিল, স্কুলে যোগাযোগ করার পর স্কুলে বলে যে সেশন শুরু হবে মার্চ মাস থেকে, তোমাকে আমি নতুনভাবে ভর্তি করব ক্লাস 9-এ। এরকমটা আর করবি না, এরকম করলে তোর নিজেরই ক্ষতি হবে। স্যার, আমি আবার কবে থেকে স্কুলে আসবো? দেখ, এখন তো স্কুল বন্ধ, স্কুল খুললে আবার তোকে নতুন করে ভর্তি হতে হবে। আমি তোর মাসিকে ফোন করে জানিয়ে দেবো, তখন তুই আসবি। আচ্ছা স্যার। স্যার, তাহলে আমি এখন আসি। আর শোন, এখান থেকে অন্য কোথাও যাবি না, সোজা বাড়ি চলে যাবি। আমি কিন্তু তোর মাসিকে ফোন করবো। না স্যার, আমি বাড়ি যাব। ঠিক আছে, আয়। এই শাবানা, বাড়ি যাবি তো? হ্যাঁ বিকাশ কাকু। উঠে আয়, নামিয়ে দিচ্ছি। আপা, আমি দোকানে যাচ্ছি। হ্যাঁ, দুপুরে খেতে আসবি তো? হ্যাঁ, আসবো। আপা, শাবানা ফোন করেছিল? কই না তো। সে কি, 2 দিন হয়ে গেল, একটা ফোনও করেনি। ও যা বিয়াক্কেলে মেয়ে, তুই বরং একবার আয়েশাকে ফোন কর। হ্যাঁ, আমি করছি। আর হ্যাঁ, আমাকে দিবি তো। কতবার ওকে বলেছি যে আম্মির কাছে গেলে অন্তত একবার ফোন করে নিতে, তা না, স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে না বলে কই চলে গেল। হ্যাঁ আব্দুল, বলো। হ্যাঁ করিম ভাই, কেমন আছো? এই আল্লাহর মেহেরবানি, চলছে। তোমাদের কি খবর? ওই চলে যাচ্ছে। বলছি, শাবানাকে একটু দাও না। শাবানা? হ্যাঁ, শাবানা তোমাদের ওখানেই তো আছে, ওই আপা একটু কথা বলবে। শাবানা আমাদের এখানে? কই না তো, শাবানা তো এখানে আসেনি। মানে শাবানা তোমাদের ওখানে যায়নি? এই কি হয়েছে গো, দেখি দেখি দাও। হ্যালো ভাইজান, কি হয়েছে রে?
শাবানা তোর ওখানে যায়নি? না, এখানে তো আসেনি। কেন, কি হয়েছে? শাবানা ওর আম্মির কাছে যায়নি? না, আসলে ওই পরশুদিন শাবানা স্কুলে গিয়েছিল, তারপর আর ফেরেনি। তো আমরা ভাবলাম তোর ওখানে গেছে। না, এখানে তো আসেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি হয়তো ওর কোনো বন্ধুর বাড়িতে বা অন্য কারোর বাড়িতে গেছে হয়তো। হ্যাঁ, শোন না, আমাকে জানাস কিন্তু। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ রে, শাবানা মসনন্দপুরে ওর আম্মির কাছে যায়নি? তাহলে তাহলে কোথায় গেল? দাঁড়াও, আমি ফোন করে দেখছি। ব্যাপারটা হচ্ছে কি, বাড়ির লোকরা তখন খোঁজাখুঁজি শুরু করে। বাড়ির লোকরা খোঁজাখুঁজি করে যে ওর বাবা মা স্টেপ ফাদার, বাবা মায়ের একটা বিয়ে করে আছে, ও বনগা সাইডের দিকে থাকে। ও মাঝে মাঝে ওখানে থাকতো, ওখান থেকে 3-4 দিন থেকে আবার আসতো, আবার এখানে যেত। যেদিনকে ছুটি থাকতো সেইখানে বাবা মার কাছে আবার যেত। এবং মাসিরা লজ্জার খাতির কাউকে না বলে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। সব জায়গায় ফোন করলাম, কোথাও নেই। আরে তাহলে গেল কোথায় মেয়েটা? ইয়া আল্লাহ, আল্লাহ আমার মেয়েটার কোনো ক্ষতি করো না আল্লাহ। কি জানে কোথায় গেল, কি করছে। আমার খুব ভয় করছে আব্বা। এখন কাউকে কিছু না বলে কোথায় গেল শাবানা? মুমতাজ আপা, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে শাবানার কিচ্ছু হবে না। কিন্তু মুমতাজ আপা তো ঠিকই বললো, ও এরকম ভাবে কাউকে কিছু না বলে কোথায় গেল? আরে গেলই বা কেন? কেউ ওকে গুম করে দেয়নি তো? কারণ বড় আবার মুখে শুনলাম যে ও স্কুলে না গিয়ে বন্ধুদের সঙ্গে কলকাতায় নানা জায়গায় ঘুরে বেড়াতো। না না, আমরা বকাবকি করার পর আর যাই না। কিন্তু ওকে কেউ গুম করতে যাবেই বা কেন? তাহলে গেল কোথায়? তোমাদের ওখানে যায়নি, আমার কাছে যায়নি, তাহলে বাতাসে উঠে গেল মেয়েটা। মুমতাজ, মুমতাজ আমার বড় ভয় করছে রে। মেয়েটা কোথায় যাচ্ছে, কি করছে? আচ্ছা আব্দুল, এবার কি করা যায় বলো তো? থানায় যাবে? না না, থানায় যাওয়া যাবে না। থানায় গেলে পাড়ায় সব জানাজানি হয়ে যাবে, মান সম্মান কিচ্ছু থাকবে না। তাহলে কি করবি ভাই? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে বল? তাতে শাবানার বিপদ কিন্তু আরো বাড়তে পারে। হাত গুটিয়ে বসে থাকবোই বা কেন? শাবানার বরাবর বাইরে ঘুরে বেড়ানোর ঝোঁক। এমনও হতে পারে যে চেনা জানা কোনো বন্ধুর বাড়িতে গিয়ে বসে আছে আর এখন ভয় পাচ্ছে, তাই বাড়িতে ফিরছে না। হ্যাঁ, তাও হতে পারে। তাহলে তোমরা এখন কি করবে? দেখি আগে নিজেরাই একটু খোঁজাখুঁজি করে দেখি। অনেক খোঁজাখুঁজি করেও শাবানার কোনো খবর পাওয়া গেল না। এদিকে পুলিশের কাছেও তারা যেতে পারছিল না, পারিবারিক অসম্মানের ভয়। এইভাবেই কেটে গেল 4 মাস। কোনো খবর নেই শাবানার। কিন্তু হঠাৎই একটা খবর বোধহয় পাওয়া গেল শাবানার। কি সেই খবর? আরে মমতাজ যে, কি খবর? এই আব্দুল ভাইয়ের বাড়িতে এসেছো নাকি? হ্যাঁ। আচ্ছা বিকাশ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো না, কি কথা? আচ্ছা তুমি কি জানো যে আমার দিদির মেয়ে শাবানা, মানে যে আর কি আমার আপার ভাইয়ের সঙ্গে এখানে থাকতো, তাকে কয়েকদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? কই না তো, শাবানা গেল কোথায়? হ্যাঁ, আমরাও তো সেটা বুঝতেই পারছি না। ঠিকঠাক করে সব জায়গায় খুঁজে দেখেছো তো? সব খোঁজ খবর নেওয়া হয়েছে, কোথাও পাওয়া যায়নি। সে কি? তাহলে থানায় একটা মিসিং ডায়েরি করো। সে তো হবে, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। জরুরি কথা? আমার সঙ্গে কি ব্যাপারে বলো তো? শাবানার ব্যাপারে। শাবানার ব্যাপারে জরুরি কথা? মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না। তুমি নাকি মাঝে মাঝে এই শাবানা স্কুল থেকে বাড়ি ফেরার পথে তোমার স্কুটি করে ওকে বাড়ি পৌঁছে দিতে। কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ মানে আমি যে শাবানাকে স্কুল থেকে বাড়ি পৌঁছে দিতাম নিজের স্কুটি করে, তো সেটা তোমাকে কে বললো? তোমাদের পাড়ায় অনেকেই দেখেছে। পাড়া?
হ্যাঁ তো পৌঁছে দিতাম তো। আসলে ওই বিকেলবেলা কাজ থেকে ফেরার পথে ওর সাথে আমার রাস্তায় দেখা হয়ে যেত। ও ওই স্কুল থেকে বাড়ি যেত, তখন আমাকে দেখে আবদার করতো যে কাকু স্কুটারে চড়বো। তাই ওকে পেছনে বসিয়ে বাড়ি অবধি পৌঁছে দিতাম আর কি। আচ্ছা বিকাশ, তুমি কি কিছু জানো? মানে শাবানা কি কখনো তোমাকে কিছু বলেছে? মানে আমি বলতে চাইছি যে তুমি তো প্রায় শাবানাকে নিয়ে স্কুটিতে আসতে, তা কখনো কি শাবানা কিছু বলেছে যেটা থেকে আন্দাজ করা যেতে পারে যে শাবানা কোথায় গেছে? কি হলো? শাবানা কোথায় আছে আমি জানি। মানে কি বলছো তুমি? তুমি জানো শাবানা কোথায় আছে? হ্যাঁ জানি। কোথায় আছে ও? তুমি যাবে আমার সাথে? হ্যাঁ যাবো, এক্ষুনি যাবো। আর তুমি যখন জানতে শাবানা কোথায় আছে তুমি আব্দুল ভাইকে বলোনি কেন? আমি ভেবেছিলাম ও নিজের ইচ্ছায় ওখানে গেছে আর বাড়ির লোক সব জানে। কোথায় আছে ও? তোমাকে যেতে হবে আমার সাথে। চলো। এখানে থামলে কেন? এখানে কোথাও শাবানা আছে? না। তাহলে তোমার সাথে কিছু কথা আছে মমতাজ। কি কথা? দেখো, আমি যে তোমাকে শাবানার কাছে নিয়ে যাব তাতে আমার কি লাভ? মানে এসব কি কথা বলছো বিকাশ? আর এখানে লাভ লোকসানের কথা কোত্থেকে আসছে? আসছে মমতাজ, আসছে। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো মমতাজ, এখনকার জামানায় ফ্রি ফান্ডে কি কিছু হয়? হ্যাঁ, সবই ওই গিভ অ্যান্ড টেক। এক হাতে দেবে আর এক হাতে নেবে। কি আবল তাবল বকছো? আবল তাবল? আবল তাবল নয় মমতাজ, আবল তাবল নয়। আচ্ছা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি তোমাকে। দেখো, এই যে আমি তোমাকে শাবানার কাছে নিয়ে যাব, মানে এই যে তোমাকেই শাবানার ঠিকানাটা দেব, তার জন্য তুমি আমাকে কি দেবে? কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? বলো কি দেবে? মানে আমি আবার কি দেব? তুমি জানো শাবানা কোথায় আছে, আমাকে নিয়ে চলো। এর জন্য আবার কি দিতে হবে? তুমি কি টাকা চাইছো নাকি এর জন্য? টাকা? হাসছো কেন? তুমি মমতাজ, তুমি বড্ড সরল। শোনো, আমি যে তোমাকে শাবানার কাছে নিয়ে যাব, তার জন্য তুমি আমার সাথে একটা রাত কাটাবে। কি রাজি তো? শোনো মমতাজ। কি? না। আরে না বলছো কেন? একটা রাতেরই তো ব্যাপার। দেখো, খরচা সব আমার। হ্যাঁ চলো, আজকে রাতটা তুমি আর আমি মিলে বস্তি করি, আর কালকে সকালেই আমি তোমাকে শাবানার কাছে নিয়ে যাব। আরে মমতাজ, কোথায় যাচ্ছ? মমতাজ, মমতাজ। মধ্যিখানে হয়েছে কি, একটা ঘটনা ঘটে গেছে। মাসি এসে জিজ্ঞেস করেছে যে ভিকটিমের নাম ধরে, যে কি এসছে, ও গেল কোথায়, খোঁজাখুঁজি করো। তো এরা পাচ্ছে না বলেছে। এখন মাসি যখন আবার বাড়ি ফিরতে যায় বনগার দিকে, ওনারও বাড়ি ওইদিকে, তখন বেলগাছি এই সন্তোষের সঙ্গে দেখা হয়, যেটা মাসি সাক্ষীতে বলে গেছে। সন্তোষের সঙ্গে দেখা হয়, তখন সন্তোষ জিজ্ঞেস করেছে মাসি, হ্যাঁ আমার ভাগ্নি কোথায়? তখন বলছে, হ্যাঁ ভাগ্নি আছে আমি জানি, তুমি আমার কাছে বসতে পারো, চলো নিয়ে যাও, আমার ভাগ্নিকে বার করে দাও। লোকাল যা আছে কয়েকজন বলেছে তোমার স্কুটারে করে ওই স্কুল থেকে গেছে, অনেকে দু একজন দেখেছে। তখন ও বলে আমি দেখিয়ে দিতে পারি, কিন্তু আমার সঙ্গে এক রাত থাকতে হবে সন্তোষ। তখনই মাসি ওখান থেকে শ্যামবাজার 5 বাজার মোড় থেকে মাসি রিটার্ন করে বাড়িতে চলে আসে। কি বলছিস কি আবার? বিকাশের এত দূর সাহস যে তোকে কথা বলেছে? আমাকে কি বলেছে না বলেছে সেসব কথা বাদ দে।
আসল কথা হলো বিকাশ জানে শাবানা কোথায় আছে। আর আমি এটা ভেবেই অবাক হচ্ছি যে শাবানার কিসের এত মেলামেশা বিকাশের সাথে, যে বিকাশ জানে শাবানা কোথায় আছে। আমার তো মনে হয় আপা শাবানার নিখোঁজ হওয়ার পেছনে নিঘাত বিকাশেরই হাত আছে। ঠিক বলেছিস, না হলে এত জোর দিয়ে ও তোকে এই কথা বলতে পারতো না। কিন্তু এখন কি করবে? কি আবার করবে? আমার তো মনে হয় ভাই তোর বিকাশকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত, দেখবি সব সত্যি বেরিয়ে পড়বে। ইয়া আল্লাহ, শাবানা, শাবানা রে, আমি জানি না আমার সোজা সরল মেয়েটার সাথে কি করেছে। আদৌ আমার শাবানা বেঁচে আছে কিনা খোদা মালুম। না না আপা, এরকম কথা বলো না, আমি বলছি শাবানা কিচ্ছু হয়নি। না মুমতাজ, আমার মনটা মানছে না রে, আমার দিল বড় কুগাইছে, আমার দিল বড় কুগাইছে শাবানা। তাহলে কি ভাবছিস ভাই, কি করবি? দাঁড়া, পুলিশে দেওয়ার আগে বিকাশকে আমি ধরব। স্যার, আমি 2 দিন বিকাশকে পাড়ায় খুঁজেছি, কিন্তু পাইনি স্যার। এরই মধ্যে শাবানা ফিরে আসে। শাবানার মুখে সব কথা শুনে আমি আপনাদের কাছে এলাম স্যার। স্যার দেখবেন ও যাতে ছাড়া না পায় স্যার, ও যাতে ছাড়া না পায়। আর সব থেকে বড় ব্যাপার কি জানেন, ওরও 2টো মেয়ে আছে। তারপরে ও আপনি শান্ত হন। ও যদি এই কাজ করে থাকে তাহলে কোনোভাবেই ছাড় পাবে না। আপনি এক কাজ করুন, আপনি একটু বাইরে বসুন, আমরা ওর সঙ্গে আলাদাভাবে কথা বলবো। আসুন। তোমার কোনো ভয় নেই, আমরা যা যা জানতে চাইবো তুমি বলতে পারবে তো? যাকে এত বিশ্বাস করতো, কাকু বলে ডাকতো শাবানা, সেই কিনা তার সঙ্গে এইরকম এক বিশ্বাসঘাতকতা করল। সবটা মন দিয়ে শুনে পুলিশ তৎপর হলো বিকাশকে ধরার জন্য। ধরা কি পড়লো বিকাশ? আসুন দেখে নেওয়া যাক। আমাকে অ্যারেস্ট করতে কেন স্যার? আমি কি করেছি স্যার? আমি কিছু করিনি স্যার। আমাদের দেখে পালাচ্ছিলে কেন? বাবা, আপনারা যেভাবে তেড়ে আসছেন। যতই তেড়ে আসি, তুই যদি কিছু না করে থাকিস তবে পালাচ্ছিলি কেন? আমাকে ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। ওই ভিকটিম সোজাসুজি বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর পুরো ঘটনাটা বলে। ঘটনা পড়ার পর মামা মাসি সবাই মিলে উল্ডাঙ্গা থানায় গিয়ে অভিযোগটা দায়ের করে। ওই দিনকেই সন্তোষকে অ্যারেস্ট করা হয়। কিরে, তুই তো নিজের মুখে নিজের গুণকীর্তনের কথা বলবি? স্যার আমি কিছু করিনি স্যার। তাই নাকি? ও, তুই কি করেছিস না করেছিস আমি সব শাবানার মুখ থেকে শুনেছি। এখন তোর মুখ থেকে আবার শুনতে চাই। স্যার বিশ্বাস করুন স্যার। চুপ! বিশ্বাস করব তোকে? যে মেয়েটা তোকে বিশ্বাস করলো তার সঙ্গে তুই এত বড় অবিশ্বাসী
এত বড় বিশ্বাসঘাতকতার কাজ করতে পারলি? এই ওভাবে তাকাস না, অ্যাক্টিং বন্ধ কর, সবটা খুলে বল। বলবি না? তাহলে তোকে পালাতে হবে। বলছি স্যার, মারবে না স্যার, বলছি। শাবানা আমাদের পাড়ারই মেয়ে স্যার। ওই বেলগড়িয়া থেকে কাজ ছেড়ে ফেরার পথে ওই বিকেলবেলা ও যখন স্কুল থেকে ফিরতো তখন রাস্তায় ওর সাথে আমার দেখা হতো। এই শাবানা, বাড়ি যাবি তো? হ্যাঁ বিকাশ কাকু। উঠে আয়, নামিয়ে দিচ্ছি। সাবধানে। ঠিক আছে। তারপর স্যার, সেদিনও শাবানা স্কুল থেকে বেরিয়েছিল। এই শাবানা, বাড়ি যাবি তো? হ্যাঁ বিকাশ কাকু। উঠে আয়, সাবধানে। চলো। তারা কিসে? মাসি, ও মাসি, আমার এখানে একটু ভালো লাগবে না। তুমি কেন আমাকে এখানে নিয়ে এলে? আমি বাড়ি যাব। আরে বাবা যাবি তো, শোন এখানেও একজন মাসি আছে, তার সাথে একটু আলাপ কর, তারপর যাবি। আরে ও মাসি, আরে দাঁড়া, ঘুরে জিন দিয়ে এসেছিস নাকি? বাহ, কি বলেছিলাম না? এক ঘর কি তো পুরো বাম্পার লটারি এনেছিস রে বিকাশ। কাজ হবে তো? চলবে তো? চলবে তো দৌড়বে রে, দৌড়বে। ঠিক আছে, তাহলে শোনো না, তুমি একটু ওই বাজিয়ে টাজিয়ে নাও, আমি আসছি এখন। হ্যাঁ, আর হ্যাঁ ওই পরে এসে ওই হিসেবগুলো সব করবো, ঠিক আছে? ও বিকাশ বাবু, তুমি কোথায় যাচ্ছ? আমিও তোমার সঙ্গে যাব, আমি বাড়ি যাব। আহা, যাবি তো? শোন না, তুই এখানে কিছুক্ষণ ওই মাসির সাথে বসে গল্প কর, বুঝলি? তুই তো জানিসই আমি লোকের বাড়িতে দুধ দিই, তো তারই কিছু কালেকশন এখনো বাকি আছে, বুঝলি? সেই কালেকশনগুলো আমি করে আসি, তারপরেই তোকে এসে নিয়ে যাবো, ঠিক আছে? তো আরে যাবি, তোকে কি আমি আটকে রেখেছি? প্রথমবার আমার বাড়িতে আসলে একটু মিষ্টি খাবি না? চল 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 চল। কি ওই স্কুলে যখন ও বেরিয়ে দাঁড়িয়েছিল তখন ওই অ্যাকিউজড সন্তোষ সাউ ওই এলাকায় দুধ ফুদ দেয়, আর ও এমনি কাজ করতো, যেটা বলেছে কোর্টের কাছে, যে ও বেলগাছিয়া মেট্রো স্টেশনের সুইপারের কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে আর আউটের দুধ ফুদ বেচে। এবং ওর সঙ্গে যেহেতু দুধ ফুদ বেচে পাড়ায় পরিচিত, তো ওকে যখন আগেই স্কুলে যখন পড়তো ওর স্কুটারে করে মাঝে মাঝে বাড়িতে পৌঁছে দিতে দিত। আবার যখন দেরি হতো স্কুলে যেতে, কাকু আমাকে দিয়ে আসবে দুধ দিতে, চলো দিয়ে আসি, এই হিসাবে ওকে কাকু কাকু বলে ডাকতো। ইন দি মিনটাইম যখন ওই দিনকে দেখা হয়, তা হওয়ার পর ওকে বসিয়ে বলে চল নিয়ে যাই। ইন দি মিনটাইম বেলগাছিয়ার দিকে না এসে সোজা বিডন স্ট্রিটের দিকে সামবাজার 5 মাথার মোড়ের উপর দিয়ে বিডন স্ট্রিটের দিকে যায়। তখন বলে তুমি আমাকে এখানে কোথায় নিয়ে যাচ্ছ? বলে চল আমি কালেকশন করে আবার তোকে বাড়িতে দিয়ে আসবো। এই বলে বটতলা থানার আন্ডারে যৌনপল্লী যেটা আছে, ওখানে একটা জায়গায় একটা মাসির কাছে ওকে দিয়ে আসে, বয়স্ক মানুষ মাসি, বলে এটা তোর মাসি হয়, তুই এখানে থাক, আমি আসছি কালেক্ট করে তোকে নিয়ে যাবো। ইন দি মিন টাইম ও আর আসে না। এবার আসে না ওর কাছে তো ফোনও ছিল না, কিছুই ছিল না, এবং সেই থেকে ওখানে ব্লক হয়ে যায়। কেমন পছন্দ? হেভি। তাহলে আর দেরি কেন, কাজে লেগে পড়ো।
তবে সাবধানে, নতুন তো এখনো ঠিক সাইজে আসেনি। আরে চিন্তা করো না মাসি, এরকম কত নতুন দেখলাম, আমি ঠিক সাইজ করি। এরপর আর ফিরে আসেনি বিকাশ কাকু। আমাকে দিয়ে জোর করে ওসব নোংরা কাজ করানো হতো। ব্লক হওয়ার পর 5-6 দিন বাদ আবার ওখানে যায় ভিকটিম। তুমি ভীষণ বাজে লোক, আমি তোমাকে এত বিশ্বাস করতাম, তুমি আমার সাথে এই করলে। আরে ধুর পাগলি, আমি তোর সাথে যা করেছি খুব ভালো কাজ করেছি, এখন বুঝবি না, পরে ঠিক বুঝতে পারবি। আর তাছাড়া দেখ, এই পড়াশোনা করে কি হবে, কি লাভ? হ্যাঁ, লেখাপড়া করে কি হবে? তার থেকে যা দেখতে না, এখানেই মন দিয়ে কাজটা কর, অনেক টাকা কামাতে পারবি। হ্যাঁ, আর তাছাড়া বেশি দিনের তো ব্যাপার না, ওই বছর দিয়ে, তারপরেই মাসি তোকে এখান থেকে ছেড়ে দেবে। কি মাসি, তাই তো? তারপর এখান থেকে বেরিয়ে তুই শাদি করে নিবি, তখন তোর অনেক টাকা হবে। হ্যাঁ, প্রায় 4 মাস শাবানা ওখানে ছিল। তারপর ওই মাসি অসুস্থ হয়ে মারা যায়, আর সেই সুযোগে ও ওখান থেকে পালিয়ে যায়। আমি জানি পরের ঘটনাটা সবটাই আমি জানি। আমার শুধু অবাক লাগছে তোর সাহসের কথা ভেবে। এত বড় অপরাধ করার পরেও তুই পাড়ার ভেতর বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলি, আবার ওই শাবানার মাসিকে বলেছিলি তোর সঙ্গে রাত কাটাতে। তাহলে শাবানা কোথায় আছে তুই তাকে বলে দিবি? এতে লাভ নেই, তুই অপরাধ করেছিস, কোনো ক্ষমা নেই। আরে তোর ঘরেও তো বউ আছে, দুটো মেয়ে আছে, তারপরেও এই জঘন্য কাজটা করতে তোর হাত কাঁপলো না? পুলিশ অফিসারের শেষ কথাটাই উদ্ধৃত করছি, যার বাড়িতে স্ত্রী আছে, 2টি কন্যা সন্তান আছে, সে এই কাজটা করলো কি করে? তার একবারও বিবেক বাধা দিল না, তার হাত কাঁপলো না। মহামান্য আদালত এই অপরাধীকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। রায় দিয়েছে 365-366-এ 365-366 যে বিলো 18 আর কিডন্যাপ, 365-366-এ পুরোটাই লেগে গেছে। এবং যেটা 6 পক্সো যেটা দিয়েছে, 6 পক্সো যে অ্যামেন্ডমেন্ট হয়েছে 6 আর 4 অ্যামেন্ডমেন্টে, যেটা হচ্ছে এখন তো আর 4 বছর 5 বছর বা 10 ইয়ার্স নেই, মিনিমাম হচ্ছে 20 আর হাইয়েস্ট হচ্ছে হ্যাং। এবং যখন সাহেব গিল্টি প্লি করে আর কি, যেহেতু আপনি 365-এও আপনি অভিযুক্ত হয়েছেন, 366-এও অভিযুক্ত হয়েছেন এবং 6 পক্সোতেও অভিযুক্ত হয়েছেন, আপনার বলা আমাকে সময় দিলাম, আপনি কি চিন্তা ভাবনা করে আমাকে বলুন। তারপরে প্রায় বিকেলবেলার দিকে, ফার্স্ট হাফে যখন হয় বিকেলবেলার দিকে ওকে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ করার পর বলে যে আমার 2টো ছেলে একটা মেয়ে আছে, বাবা মা অসুস্থ, রোজগার বলতে আমি একাই, আমার ওয়াইফ আরজি করে ভর্তি আছে, ও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, তা আমাকে একটু উনি সাজাটা করা। তখন সাহেব বলল ঠিক আছে, তোমার এটা বিবেচনা করে 365-366 ফুল পানিশমেন্ট, 7 ইয়ার্স 10 ইয়ার্স, কিন্তু এটা যেহেতু মিনিমাম 20 ইয়ার্স দেওয়া হয়েছে, এবং কনকার্ডেডলি 3টেই একসঙ্গে চলবে। কথা হচ্ছে যে কেন এমন করে, কেন এমনটা হয়, এর উত্তর হয়তো মনস্তত্ত্ববিদরাই দিতে পারবেন। কিন্তু আপনাদের বলি, সতর্ক থাকুন, নিজেদের সন্তানদের ব্যাপারে সতর্ক থাকুন। তারা কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মেলামেশা করছে, কারা তাদের সঙ্গে কি ব্যবহার করছে, এ বিষয়ে সাবধান। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে।